দেশের অসম্মানের প্রতিবাদে ক্লাস বয়কট আমার কাছে কতটা যুক্তিপূর্ণ। ভবিষ্যতে যদি আমি ছাত্র পড়ানোর মতো শিক্ষিত হয়ে ইংল্যান্ডের কোনো স্কুলে পড়ানোর সুযোগ পাই এবং সেখানকার বাচ্চাদের আমি যদি বলি তোমরা করমর্দন না করে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করো না কেন, তোমরা অশিক্ষিত, তোমাদের কিচ্ছু হবে না, সেটা কতটা উপযুক্ত কাজ হবে? হবে না। তাদের দেশের রীতি হলো করমর্দন করা, আমাকেও সেই রীতি মানতে হবে, কারণ আমার দেশের শিক্ষা বলে জসমিন দেশে যদাচার। ঠিক তেমনি কোনো ব্রিটিশ শিক্ষকের উচিত নয় আমাদের দেশকে, আমাদের সংস্কৃতিকে অসম্মান করা। শিক্ষকদের কাছ থেকে আমরা শিক্ষিত হই, কিন্তু যে শিক্ষা ব্যবস্থা ছাত্রদের সম্মান করতে পারে না সেই ক্লাস বয়কট করা আমার কাছে উচিত বলেই মনে হয়। উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশের অসম্মান গায়ে মেখে আমি শিক্ষিত হতে পারবো না। তাই আমি দেশের অসম্মানের প্রতিবাদে ক্লাস বয়কটের পক্ষে বললাম। ধন্যবাদ। এইবার বক্তব্য রাখবো আমি। গোপাল, সুভাষ ক্লাস বয়কটের নেতৃত্ব দিয়ে বিপক্ষে বলবে? আমি কি দেখছি নন্দ, সুভাষ নিজেই যে প্রতিবাদের কাণ্ডারি, ও তারই বিরুদ্ধে বলবে? স্ববিরোধিতা। কি হলো? সকলের মুখগুলো এরকম বদলে গেল কেন? দেশের অসম্মানের প্রতিবাদে এই ক্লাস বয়কট করার সিদ্ধান্ত আমার ছিল, অতএব আমি তো পক্ষেই বলবো। এটাই তো স্বাভাবিক ব্যাপার, তাই না? কিন্তু নিজেই যদি নিজের কাজের সমালোচনা করতে না পারি তাহলে তো ভুলটা কোনোদিন ধরাই পড়বে না।
বিপক্ষে বলছি মানে নিশ্চয়ই আমি এই ক্লাস বয়কটকে সমর্থন করছি না। তাহলে কি এই ক্লাস বয়কট করে আমরা ভুল করেছি? হ্যাঁ, ভুল করেছি আমরা ক্লাস বয়কট করে। আমি তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। কিছুদিন আগে প্রফেসর ওটেন তার মনের মতো ফিশ অ্যান্ড চিপস না পাওয়ায় একজনকে অত্যন্ত খারাপভাবে বকাবকি করেন। এরকম ঠান্ডা ফিশ এন্ড চিপস কেউ সার্ভ করে? ইউ নেটিভস আর সো ডাম। তার এই আচরণ দেখে আমরা কিন্তু অত্যন্ত অবাক হই। আমরা ভাবলাম, এ কিরকম আচরণ? কথাগুলো এত খারাপভাবে না বলে একটু অন্যরকম করে একটু ভালোভাবেও তো বলা যেত। এত পরিমিতি বোধের অভাব। আমাদের এই ক্লাস বয়কটের ক্ষেত্রেও কিন্তু এটাই সত্যি। এই বয়কট চলাকালীন অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে ক্লাস কিন্তু আমাদের করা হয়নি। যে দিনগুলো চলে গেছে সেই দিনগুলো কিন্তু আর আমরা কোনোদিনও ফিরে পাবো না। ওটেন স্যারের মনেও আমাদের সম্পর্কে একটা বীতশ্রদ্ধ ভাব কিন্তু চিরকালই থেকে যাবে। এই সব কিন্তু হচ্ছে আমাদের পরিমিতি বোধের অভাবে। আমরা তো অন্য কোনো পথেও এগোতে পারতাম। হয়তো সেই পথেও আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারতাম। হয়তো অন্য কোনো পথেও আমরা আমাদের দেশের, আমাদের সংস্কৃতির সম্মান রক্ষা করতে পারতাম। কিন্তু সেই পথ যে কি, সেটা এই মুহূর্তে আমার অজানা। আমি ভারত মাতার সাথে আমার জন্মদাত্রী মার কোনো তফাৎ খুঁজে পাই না। তাহলে তাহলে আমি আমার এক মায়ের সম্মান রক্ষার্থে আমার আরেক মায়ের কথা কেন চিন্তা করলাম না? আমাদের কারুর বাবা মাই চাননি এই বয়কট হোক, কারণ এতে ঝুঁকি ছিল। কলেজ যদি ভাবতো আমাদের সিদ্ধান্ত তারা মানবেন না, কলেজ যদি ভাবতো আমাদের মতো ছাত্রদের তারা কলেজেই রাখবে না, তাড়িয়ে দেবে আমাদের, তখন আমি কোন মুখে আমার মায়ের সামনে গিয়ে দাঁড়াতাম? কি জবাব দিতাম তাকে? মা তো প্রথম দিন থেকেই আমাকে বারণ করেছিল বয়কট করতে, আমি শুনিনি। অতএব দেশের সম্মান রক্ষার্থে ক্লাস বয়কটই একমাত্র পথ হতে পারে না। অন্য কোনো পথ নিশ্চয়ই আছে, হয়তো সেই পথ আরো দৃঢ়, আরো উপযুক্ত। তাই আমি দেশের অসম্মানের প্রতিবাদে ক্লাস বয়কটের বিপক্ষে। এসো। এখন কোথা থেকে টাকাগুলো পাবো আমি? এ কি, তুমি এখন শুয়ে আছো যে?
বেলা 1টা বাজে, তোমার তো আজকে কোর্টে যাওয়ার কথা, তারপর ওই বাড়িতে টাকা দিতে, এই অবেলায় শুয়ে আছো। শরীর টরীর ঠিক আছে তো? না মা, সেরকম কিছু নয়, ওই দুপুরে বেশি খেয়ে নিয়েছিলাম তো, তাই কষ্ট হচ্ছিল, শুয়েছিলাম, চোখটা লেগে গেল। ও দেখো দেখি কি কাণ্ড। আচ্ছা বলছি, তুমি কি যেতে পারবে টাকা দিতে, নাকি আমি আমি যাব, কাউকে- আমি কোর্টে যাব না মা, ঘন্টাখানেক পরে এলগিন রোডে বাড়িতে গিয়ে সব কাজ সামলে আসবে। তুমি এত চিন্তা করো না। বেশ তাই করো। এখন আবার ওই হিসেবের খাতা খুলে বসো না যেন, আর দেরি করো না। কি করবো এখন কিছুই মাথায় আসছে না। মাকে মিথ্যে বলতে হচ্ছে সমানে, এদিকে স্বদেশী দলেরও টাকার প্রয়োজন। মিস দাদা, আসবো? হ্যাঁ এসো, সুরেশ আয়। মিস দাদা, আপনি একা একা দুশ্চিন্তা কেন করছেন বলুন তো? আপনি কথাটা আমাকে না জানাতে পারলেও আপনার ভাইকে তো বলতে পারতেন। আমরাও তো এই বাড়ির একজন, তাই না? মিস দাদা, আপনি যেরকম ভাবে ভাবেন সেই ভাবনার পথটা তো আমাদেরকেও দেখাতে পারতেন। মেজ দিদি বাপের বাড়ি না গেলে আপনি একা একা এইভাবে দুশ্চিন্তা করতে পারতেন? তোমরা কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। মেজ দাদা, তুমি বাবা মশাইকে কথা দিয়েছিলে যে বাড়ি রঙের খরচ দেবে, কিন্তু সেটা দিতে না পেরে তুমি এখন একা একা দুশ্চিন্তা করছো, তাই তো? আচ্ছা মেজ দাদা, আমরা বাড়ির এতগুলো লোক তোমার এই দুশ্চিন্তার ভার নিতে পারতাম না? আমরাও তো বড় হয়েছি। এসব কথা তোমরা জানলে কি করে? সুবি বলেছে? আমাকে আমাকে আপনি মার্জনা করবেন মেজ দাদা। আমি পুজো দিয়ে যাওয়ার সময় আপনার ঘরের বাইরে থেকে আপনার আর ছোট দাদার কথোপকথন শুনে ফেলি। আপনি টাকাটা তো স্বদেশীদের দিয়েছেন। এটা কি অরুণ প্রভা? সামান্য কিছু গয়না। আশা করি এই গয়নাগুলো বিক্রি করে আমাদের নতুন বাড়ির রঙের খরচ ঠিক উঠে আসবে। না না না, তা হয় না অরুণ প্রভা। মেজ দাদা, আমাকে ফেরাবেন না। আমি নিশ্চিত মেজ দিদি যদি থাকতেন ঠিক এই কাজটাই করতেন। না না, সুরেশ তুই ওকে বারণ কর। কেন বারণ করবো মেজ দাদা? আমরা তো তোমার কাছে শিখেছি পরিবারের ভার কিভাবে নিতে হয়। হ্যাঁ আমি জানি শিখেছিস, এ আমি নিতে পারবো না, এ তোমার গয়না। দেশটাও তো আমার মেজ দাদা। দেশটা যখন স্বাধীন হয়ে যাবে তখন না হয় আপনি গড়িয়ে দেবেন। নিন মেজ দাদা। আর সংকোচ করো না মেজ দাদা। বেশ অরুণ প্রভা, এতটাই যখন করলে তখন লোকি আমার সাথে একটু শেখরার দোকান পর্যন্ত যাবে? আমাকে না হলে ঠকিয়ে দেবে। রূপো আর রাংতা কি সেটাই আমি জানি না, আর শোনা তো দূরের কথা। দেশের ঘরে ঘরে এমন ভাই বোনেরা থাকলে তো দেশ স্বাধীন হতে আর বেশি দিন বাকি নেই। হাতে হাত মিলছে, মুঠো শক্ত করে দাঁড়াবে সকলে। বন্দে মাতরম, বন্দে মাতরম,
গোপাল, এসো। ছটা চা। হ্যাঁ সুভাষ, আজকে তুমি আমাদের সকলকে অবাক করে দিলে। সত্যি তাই, আমরা তো ভাবতেই পারিনি এমনটা হবে। তা তুমি হঠাৎ বিপক্ষে বললে কেন? কেউ বলছিল না বলে? কেউ বলছিল না বলে তুমি দুম করে বিপক্ষে বলে দেবে? আমি স্বাধীন, তাই বলতেই পারি। সুভাষ, তুমি একটা কথা আমাদের সত্যি করে বলো তো, তুমি প্রথম থেকে আমাদের এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছো, আর তুমি কি না বিপক্ষে বললে? এটা কি শুধু বলার জন্যই বললে, নাকি তুমি সত্যি করেই আন্দোলনের বিপক্ষে? যেই মুহূর্তে আমি ক্লাস ছেড়ে বেরিয়ে গিয়েছিলাম, সেই মুহূর্তে আমার মনে হয়েছিল যে এই ক্লাস বয়কটই একমাত্র রাস্তা। এখন তো মনে হচ্ছে যে ক্লাস বয়কট না করে আমরা অন্য পথ অনুসরণ করতে পারতাম। সুভাষ, গতকাল ভিড়ের মধ্যে তোমার সাথে ঠিকমতো আলাপ করার সুযোগ হলো না। আমি কানু রায়, আরও হচ্ছে জীবন আচার্য। আপনারা তো আমাদের কলেজের নন। না, তোমার কথা অনেক শুনেছিলাম, তোমার আন্দোলনের কথা শুনেছিলাম, আর ঠিক সেই কারণেই এসেছিলাম বিতর্ক সভায়। তোমার নেতৃত্ব দেওয়া থেকে অনেক কিছু শিখলাম সুভাষ। কিভাবে নিজের কাজের সমালোচনা করতে হয়, সেখান থেকে সঠিক পথ খুঁজে বার করতে হয়, এটা তোমার থেকেই শেখা। দাদা, চা হয়ে গেছে। তোমরা গিয়ে চা নাও, আমি আসছি এখনই। আমরা এরকম বিতর্ক সভা আরো করব। আপনারা আসবেন, মতামত রাখবেন। দেশের এই পরিস্থিতিতে আমাদের তরুণ প্রজন্মের বক্তব্য জানা আমাদের ভীষণ প্রয়োজন। তোমাকেও আমাদের খুব প্রয়োজন সুভাষ। মানে? তোমার মতো ছেলে আমাদের স্বদেশী দলে খুব প্রয়োজন সুভাষ। তুমি আমাদের দলে এসো। দেশে এক অভ্যুত্থানের ডাক এসেছে, তুমি আমাদের দলে সামিল হও। অভ্যুত্থান? এ তো যতীন দাদের মুখে শুনেছি, হেমন্তর মুখে শুনেছি। আপনারা তার মানে স্বদেশী দলের সাথে সরাসরিভাবে যুক্ত? কি করতে চান আপনারা দেশের জন্য? স্বাধীনতা আনতে চাই, যে কোনো মূল্যে। আর আপনাদের পথ কি? খারাপ ইংরেজ দেখলেই আমরা তাকে সরিয়ে দিই, মেরে ফেলি। ইংরেজ সাহেবদের অন্যায় আমরা কিছুতেই সহ্য করি না। এই ইংরেজ সাহেবদের আমাদের দেশ থেকে চলে যেতে হবে। স্বেচ্ছায় না গেলে ওদের প্রাণ খোয়াতে হবে। আমাদের দেশ আমরাই চালাবো, স্বাধীনতা আমাদের দিতে হবেই। স্বাধীনতা কি আর কেউ দেয়? স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়। আপনারা আমাকে একটু সময় দিন, আমি কাল আপনাদের সাথে দেখা করে আমার সিদ্ধান্ত জানাবো। আর হ্যাঁ, স্বাধীনতা কিন্তু আমিও চাই। যতীনদা, কি হয়েছে নিরেন? একটা তার এসেছে। বাইরে যে দলটায় আমাদের টাকার প্রয়োজন হয়ে পড়েছিল, সেটা বোধহয় মিটে গেছে। খুব সম্ভবত হেমন্ত নামে কেউ একজন একদিনের মধ্যে টাকার ব্যবস্থা করে দিয়েছে। হেমন্ত? কিন্তু এত টাকা হেমন্ত পেল কোথায়? আরে বুঝতে পারলে না? আরে যে কদিন ওর বাড়িতে ছিলাম, ভাবলাম কৃষ্ণনগরের ছেলে সরের মিষ্টি খাওয়াবে। তা না, পেঁপে সেদ্ধ খাইয়ে রাখলো আমাদের। এত কৃপণ বেটা। আর বাকিটা জমিয়ে রেখেছিল দেশের কাজে দেবে, সেই জন্যই। না, কোথাও একটা ভুল হচ্ছে। হেমন্তকে আমি চিনি, ওর ওইটুকু থাকার জায়গা ছাড়া আর তো কিছু নেই। আর ওই ঘরটুকু হয়তো আমাদের কারণে এতক্ষণে হাতছাড়া হয়ে গেছে। না, এটা ওর একার টাকা নয়। হেমন্ত হয়তো নিশ্চয়ই অন্য কোনো উপায়ে টাকা দিয়েছে। আশা করি এসব কিছুই বিফলে যাবে না। না, আমরা বিফলে যেতে দেব না। কিন্তু আর ওদিককার কি খবর? রায়মঙ্গলে ম্যাভেরিকে অস্ত্র আছে, সেটা